7 দিনের কঠোর লকডাউন শুরু। মাঠে থাকছে সেনাবাহিনীর সব অফিস, মার্কেট, গণপরিবহন বন্ধ। অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় সাতক্ষীরা করোনা হাসপাতালে 7 রোগীর মৃত্যু, অভিযোগ স্বজনদের। আজ থেকে সারা দেশে শুরু সিনোফার্মের করোনা টিকা প্রয়োগ। ফের শুরু হলো সুরক্ষা অ্যাপে নিবন্ধন। বঙ্গবন্ধু মেডিকেলে বন্ধ করোনা রোগীদের অন্য জটিল রোগের চিকিৎসা। মুমূর্ষু রোগীরাও দীর্ঘ অপেক্ষায়। হলি আর্টিজান মামলায় হাইকোর্টে 7 আসামির মৃত্যুদণ্ড, শুনানির অপেক্ষা। করোনা স্বাভাবিক হলেই উদ্যোগ। স্বাগত বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাব পুরো খবরে। কঠোর লকডাউন শুরুর প্রথম দিনে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষের কাছে চলাচলের কারণ জানতে চাওয়া হচ্ছে। শিল্প কারখানা খোলা থাকায় সড়কে রয়েছে অফিসগামীদের চলাচল। পরিচয়পত্র দেখে তাদের চলাচল করতে দিচ্ছে পুলিশ। সকালে কাঁচা বাজার, নিত্যপণ্যের দোকান বন্ধ রয়েছে। সড়কে চলাচল করছে জরুরি সেবা ও পণ্যবাহী যান। গণপরিবহন, সিএনজি ও ব্যক্তিগত গাড়ির চলাচল কম থাকায় রাজধানীর বেশিরভাগ সড়ক ফাঁকা রয়েছে। বাইরে বের হওয়া লোকজন চলাচল করছেন রিকশায়। 7 দিনের কঠোর লকডাউন শেষ হবে 7 জুলাই মধ্যরাতে। রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মীরা। কলাবাগান এলাকায় আছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, কলাবাগান এলাকার কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? কেমন চলছে লকডাউন? দেখুন, লকডাউনের শুরুর দিনই অর্থাৎ কঠোর লকডাউনের শুরুর দিন সকাল থেকে অনেকটা কঠোরভাবেই পালিত হচ্ছে এই লকডাউনের যে নির্দেশনা, সেই নির্দেশনা আমরা যদি দেখাতে চাই যে দেখতে পাচ্ছেন এখানে বলা চলে ঢাকার প্রতিটি প্রবেশ মুখ থেকে শুরু করে প্রতিটি সড়কের যেসব পয়েন্ট রয়েছে অর্থাৎ প্রত্যেকটি পয়েন্টেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের যে তল্লাশি অর্থাৎ কি কারণে বের হয়েছে এই লকডাউনের মধ্যে সেই কারণ জিজ্ঞাসাবাদ করছে। আবার অনেকে যারা আসলে এই লকডাউনের মধ্যেও দেখা গেছে যে গাদাগাদি করে যাচ্ছেন পরিবহন সংকটে, যদিও তাদের যাতায়াতের অনুমতি রয়েছে, লকডাউনের আওতামুক্ত রয়েছে তারা, তারপরেও সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি না মানার কারণে অনেককে ঘুরিয়ে দিচ্ছেন বা অনেককে নামিয়ে দিচ্ছেন। এমন প্রেক্ষাপটে যে বিষয়টি আমি লক্ষ্য করেছি যে এই লকডাউনে যখন কঠোর লকডাউন ঘোষণা হলো এরপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে 1 জুলাই থেকে কঠোরভাবে সব বিধিনিষেধ পালন করা হবে। এখন পর্যন্ত যে বলা হয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের পক্ষ থেকে যা বলা হয়েছে সে মোতাবেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই দায়িত্ব পালন করছে। একটি বিষয় হচ্ছে যে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী অর্থাৎ সব সশস্ত্র বাহিনী সবাই মাঠে আছে। এখন এই দেখতে পাচ্ছেন এই প্রতিটি চেকপোস্টে আসলে অনেকে অনেক কারণ দেখাচ্ছে, আবার এর মধ্যে অনেকে যৌক্তিক কারণ দেখাতে পারছে না যে আসলে কেন বের হয়েছে। যারা যৌক্তিক কারণ দেখাতে না পারছে তাদেরকেই মূলত আটকে দিচ্ছে বা ঘুরিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যক্তিগত গাড়ি, সেই গাড়িটি আসলে যৌক্তিক কারণ দেখাতে পারেনি, যে কারণে গাড়িটিকে আটকে দিয়েছে। এবং আমরা অন্য আরেকটি পয়েন্ট অর্থাৎ গণভবন এলাকায় সেখানে দেখেছি বিজিবি তাদের যে তল্লাশি, সেই তল্লাশি চৌকি বসিয়েছে। সেখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনিও কাজ করছেন এবং বেশ কয়েকজনকে জরিমানাও করেছেন, অর্থাৎ যৌক্তিক কারণ দেখাতে না পারার কারণেই মূলত এই জরিমানা করেছেন। আর এখানে আরেকটি বিষয় হচ্ছে যে জরুরি সেবা ছাড়া যারা বিভিন্ন অফিস আদালতে যেতে চান অর্থাৎ তাদের আসলে এখানে আইডি কার্ড চেক করা হচ্ছে। আইডি কার্ড চেক করার পাশাপাশি তারা আসলে কোথায় যাবে, কেন যাবে, এগুলো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই জিজ্ঞাসাবাদের আওতা থেকে কিন্তু গণমাধ্যম কর্মীরাও আসলে বাইরে না, কারণ গণমাধ্যম কর্মীদেরও জিজ্ঞেস করা হচ্ছে, তাদের আইডি কার্ড চেক করা হচ্ছে। এখন এই যে আমরা এর আগেও দেখেছি যখন এই কঠোর লকডাউনের ঘোষণা আসে তখন শুরুর দিকে এই বিধিনিষেধ
পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে সক্রিয় থাকে, কিন্তু যখন সেই সময় বাড়তে থাকে তখন কিন্তু আর তেমন সক্রিয় থাকতে দেখা যায় না। তবে আইনশৃঙ্খলা বাহিনীর যারা ঊর্ধ্বতন আছেন তারা বলছেন যে এবার যেহেতু ভারতীয় করোনার যে ভেরিয়েন্ট সেটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এবং সেই আশঙ্কা থেকেই কঠোর লকডাউনে গিয়েছে সরকার, এবং এ কারণে এবার তারা আসলে চেষ্টা করবেন শেষ পর্যন্ত তাদের যে আসলে বিধিনিষেধ বাস্তবায়নের যে নির্দেশনা সেটি পালন করার জন্য। একটি বিষয় হচ্ছে যে এই করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার যে মাত্রা, সেই মাত্রা আমরা দেখেছি যে আসলে গতকালকে সর্বোচ্চ আক্রান্ত সংখ্যা, অর্থাৎ গত প্রায় বলা চলে 1.5 বছর হতে চলল, এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে গতকাল। এই কারণে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা বের হচ্ছেন তাদের কিন্তু এই স্বাস্থ্যবিধির বিষয়টিও তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, এবং যদি কেউ মাস্ক পরা না থাকে তাদের কিন্তু মাস্ক পরতে বলছেন। আবার অনেক জায়গায় দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকেও তাদেরকে মাস্ক দেওয়া হচ্ছে যদি কোনো কারণে সে মাস্ক না পরে থাকেন। এমন আসলে সবকিছু মিলিয়ে এই লকডাউনের প্রথম দিন বলা চলে খুব কঠোরভাবেই ঢাকার মধ্যে পালিত হচ্ছে এই বিধিনিষেধ, এবং যারা অকারণে বের হচ্ছেন তাদেরকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা তাদের যে গন্তব্য যেতে যাচ্ছেন সেখানে যেতে দেওয়া হচ্ছে না। কলাবাগান থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। এবার শনির আখড়া এলাকার পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ্র। বিপ্রজিৎ, শনির আখড়া এলাকার পরিস্থিতি জানাবেন, রাস্তায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে ঢাকা থেকে যে কয়েকটি বহির্গমন পয়েন্ট রয়েছে তার মধ্যে কিন্তু শনির আখড়া অন্যতম, অর্থাৎ শনির আখড়া, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ওদিকে কমলাপুর, গাবতলী, আবদুল্লাপুর, বেশ কয়েকটি পয়েন্টে কিন্তু পুলিশের কড়া চেকপোস্ট সকাল থেকে রয়েছে, এবং সেই চেকপোস্টে কিন্তু যে গাড়িগুলো প্রতিনিয়ত আসছে, অর্থাৎ ব্যক্তিগত গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, পণ্যবাহী ট্রাক, প্রাইভেট কারের পাশাপাশি লেগুনা, রিক্সা, ভ্যান, এই গাড়িগুলোকে আটকে দিয়ে পুলিশ সদস্যরা কিন্তু প্রতিনিয়ত চেক করছেন, এবং চেক করার পর যদি দেখা যাচ্ছে যে যারা বস্তুত কোনো বৈধ কারণ অথবা যৌক্তিক কারণ ছাড়া ঘর থেকে বের হয়েছেন তাদেরকে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে একটি ব্যক্তিগত গাড়ি আটকে দিয়েছেন, এবং এই গাড়িটিকে জিজ্ঞাসাবাদ করা হবে। গাড়িটি যদি সঠিক কোনো কারণ দেখাতে পারে বাইরে বের হওয়ার, অর্থাৎ যে কারণগুলো সরকারি নির্দেশনায় দেওয়া আছে, এই কারণগুলো দেখাতে পারলে তাকে ছেড়ে দেওয়া হবে, নচেত আটকে দেওয়া হচ্ছে। আর এর বাইরে আপনি জানেন যে কাঁচা বাজার কিন্তু খোলা আছে, এছাড়া হোটেল খোলা আছে, এবং এই জায়গাগুলিতে কিন্তু স্বাস্থ্যবিধি মানতে আমরা কিছুটা অনীহা দেখেছি মানুষের মধ্যে। অর্থাৎ কাঁচা বাজারগুলিতে যারা বাজার করতে আসছেন তাদের মধ্যে অনেকেই আছেন যারা স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মানছেন না, তারা অনেকেই আছেন যারা মাস্ক পরছেন না, এবং যারা মাস্ক পরছেন মাস্ক হয়তো থুতনিতে রেখে দিচ্ছেন, সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করছেন না, অর্থাৎ স্বাস্থ্যবিধি প্রতিপালন হচ্ছে না। এছাড়া যারা আরও বের হয়েছেন রাস্তায়, এদের মধ্যে অনেকেই কিন্তু যাদের বৈধ অনুমতি রয়েছে, অর্থাৎ যারা পোশাক শ্রমিক অথবা অন্যান্য কাজে যারা বাইরে বের হয়েছেন, অর্থাৎ যাদের কলকারখানা খোলা, তাদের মধ্যে অনেকে কিন্তু গণপরিবহন না থাকায় গাদাগাদি করেই যাচ্ছেন, এবং যারা গাদাগাদি করে যাচ্ছেন তারাও কিন্তু শারীরিক দূরত্ব মানছেন না। এখানেই কিন্তু লকডাউন কার্যকরের যে উদ্দেশ্য, অর্থাৎ যে কারণে লকডাউন দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো খানিকটা হলেও ব্যাহত হচ্ছে। কারণ লকডাউন দেয়া হয়েছে যাতে মানুষ পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলে, জনসমাগম যাতে না হয়, বাট সেই কাজগুলো কিন্তু কিছুটা হলেও ঘটছে। তবে আজকে কঠোর লকডাউনের প্রথম দিনের প্রশাসনের তৎপরতা কিন্তু লক্ষ্য করবার মতো, অর্থাৎ ঢাকা শহরের যে মেইন পয়েন্টগুলো রয়েছে, যে মেইন সিগন্যালগুলো রয়েছে, তার প্রত্যেকটিতেই আমরা পুলিশের চেকপোস্ট এবং নজরদারি দেখেছি। এবং শুধু প্রশাসনিক নজরদারি নয়, প্রশাসনিক নজরদারির পাশাপাশি যদি জনগণের মধ্যে সচেতনতা ডেভেলপ না করে তাহলে কিন্তু এই লকডাউন কার্যকর হবে না বলে মনে করছেন পুলিশ সদস্যরাও। তারা বলছেন যে তারা তাদের মতো করে নিরাপত্তা নিশ্চিত করবেন, কিংবা লকডাউনের যে বিধিনিষেধ আছে সেগুলো নিশ্চিত করবেন, কিন্তু মানুষের জায়গা থেকে সচেতন হতে হবে। যেমন আজ সকাল থেকে এখন পর্যন্ত যেভাবে লকডাউন পালিত হচ্ছে বা যেভাবে প্রশাসনিক তৎপরতা, সেটিকে এখন পর্যন্ত সন্তোষজনক বলা যাবে। তবে পুলিশ কর্মকর্তারাই বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে যদি অপ্রয়োজনে মানুষ বাইরে বের হয় তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ লকডাউন শুরু হয়েছে সকাল 6টা থেকে এখন 9টার কিছুটা বেশি বাজে, এই 3.25 ঘন্টার মধ্যে আমরা যতটুকু দেখেছি লকডাউন পালিত হচ্ছে, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যদি মানুষের সমাগম বাড়তে থাকে রাস্তায়, অর্থাৎ মানুষ রাস্তায় বের হয়,
তখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি বা তখনকার নজরদারি আসলে কতটা ফলপ্রসূ হবে এটা আসলে আমরা বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবো। তবে এখন পর্যন্ত যেটি আছে সেটি কিন্তু বেশ ভালোভাবেই চলছে এবং পুলিশ কর্মকর্তারা বলছেন যেহেতু করোনা সংক্রমণের প্রচণ্ড ঊর্ধ্বগতি এবং ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ছে ভারতীয় ভেরিয়েন্ট, এবং এই ভারতীয় ভেরিয়েন্ট প্রতিরোধেই যেহেতু লকডাউন দেওয়া হয়েছে, এই জন্য লকডাউনের পুরো সময়টাই তারা কঠোর নজরদারি নিশ্চিত করার চেষ্টা করবেন। আর এর পাশাপাশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যেটি বলছেন, যেহেতু করোনা সংক্রমণের এই ঊর্ধ্বগতি দেশের অধিকাংশ জেলায় ছড়িয়ে গেছে এবং এই ঊর্ধ্বগতি থামাতেই লকডাউন দেয়া হয়েছে, এজন্য লকডাউনের যে বিধিনিষেধগুলো রয়েছে এর পাশাপাশি স্বাস্থ্যবিধি যেগুলো রয়েছে এগুলো কিন্তু কঠোরভাবে মেনে চলার জন্য তারা জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। শনির আখড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিপ্রজিৎ চন্দ। করোনা প্রতিরোধে দেশব্যাপী শুরু হয়েছে কঠোর লকডাউন। স্বাস্থ্যবিধি ও জনসচেতনতা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রিকশা ও পণ্যবাহী যান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের স্বল্প ও দূরপাল্লার যানবাহন। জরুরি পরিষেবার আওতায় চলছে খাদ্য, ত্রাণ, স্বাস্থ্য ও নাগরিক সেবার সঙ্গে যুক্ত যানবাহন। চালু রয়েছে পণ্যবাহী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান। কঠোর লকডাউনে বন্ধ রয়েছে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত অফিস। নিত্য প্রয়োজনীয় কাঁচাবাজার উন্মুক্ত স্থানে চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা গেলেও সেখানে বসে খাওয়া যাবে না। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনের খবর জানাতে এবার সিলেট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাধব কর্মকার। মাধব, সিলেটে লকডাউন কতটা কার্যকর হচ্ছে জানাবেন। সিলেটের প্রেক্ষাপট যদি বলি, যে বাংলাদেশের অন্যান্য স্থানে যখন খুব সকাল থেকে কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়ে যায়, সিলেটে কিছুটা দেরিতে আসলে মানুষজন রাস্তায় বের হন। তবে সকাল থেকে আমরা আজকে অন্যান্য দিনের চেয়ে মানুষজন অনেক কম দেখতে পেয়েছি। এই মুহূর্তে রয়েছে আমি জিন্দাবাজ এলাকায়, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খুব বেশি মানুষের আনাগোনা নেই। এটি একটি কর্মব্যস্ত এলাকা, তারপরেও কিন্তু মানুষের আনাগোনা নেই। সকাল থেকে অনেকেই মানার প্রতি বা লকডাউন আসলে কার্যকরের প্রতি আমরা প্রতিক্রিয়া আসলে দেখতে পাচ্ছি। পাশাপাশি যদি আপনাদের রেস্টুরেন্টগুলো দেখাই, যদিও রেস্টুরেন্টগুলো টেকওয়ে বা পার্সেল দিয়ে বিজনেস করার নিয়মাবলী ছিল, তারপরেও সিলেট নগরীর যে বড় বড় রেস্টুরেন্টগুলো, সব রেস্টুরেন্টগুলো আজকে আমরা বন্ধ দেখতে পাচ্ছি। তবে এখন পর্যন্ত সকাল থেকে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মতৎপরতা দেখতে পাইনি। হয়তো বা বেলা বাড়ার সাথে সাথে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা পুলিশ সদস্যদের দেখেছি বিভিন্ন পয়েন্টে এককভাবে বা বিক্ষিপ্তভাবে দায়িত্ব পালন করতে, তবে এখন পর্যন্ত বিজিবি, র্যাব কিংবা সেনাবাহিনীর সদস্যদের আমরা দেখতে পাইনি। তো সিলেটের লকডাউন পরিস্থিতি যদি আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে মানুষ অনেকটাই মানছেন। গণপরিবহন বলতে সিলেটে সিএনজি অটোরিকশা চলে, তো লকডাউনের কারণে সেটি খুবই কমে গিয়েছে। হাতে গোনা 2-1টি সিএনজি অটোরিকশা চলছে। যেসব মানুষ বের হয়েছেন তারা অনেকেই মাস্ক পরেছেন, তবে কিছু কিছু মানুষের এখনও মাস্ক পরার প্রতি অনীহা দেখতে পাওয়া যাচ্ছে। তুলনামূলকভাবে মোটরসাইকেলের পরিমাণটাও আজকে কম এবং অন্যান্য যানবাহনের চলাচলও কিন্তু অনেকাংশেই কম আমরা দেখতে পাচ্ছি। রাস্তায় সেনাবাহিনীর কোনো টহল আপনি দেখতে পাচ্ছেন না, কারণ সেনাবাহিনী নামানোর কথা রয়েছে, সেটি কি দেখতে পাচ্ছেন? না, এখন পর্যন্ত সেনাবাহিনী কিংবা র্যাবের কোনো টহল আমরা দেখতে পাইনি। হয়তো বা কিছুক্ষণ পরে সেই টহল কার্যক্রম শুরু হতে পারে, যেহেতু গতকাল থেকেই সিলেটে তুমুল বৃষ্টি হচ্ছে, সকালবেলায়ও এক পশলা বৃষ্টি হয়ে গেছে, সেজন্য হয়তো বা কিছুটা বিলম্বে তারা টহল দিতে পারেন। তাছাড়াও সিলেট মহানগরী থেকে সেনাবাহিনীর যে ক্যাম্প সেটি বেশ খানিকটা দূরে অবস্থিত, যে কারণেও হয়তো বা কিছুক্ষণ পরে সেনাবাহিনী টহল হতে পারে। এবং আগেও বলেছি যে সিলেটে খুব সকালে কর্মচাঞ্চল্য থাকে না, বেলা বাড়ার সাথে সাথে এই কর্মচাঞ্চল্য সৃষ্টি হয়। সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাধব কর্মকার। সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় সাতক্ষীরার করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে 7 রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন তার স্বজনেরা। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। অক্সিজেন স্বল্পতার কথা স্বীকার করে মৃত রোগীদের সবাই মুমূর্ষু ছিলেন বলে দাবি সিভিল সার্জনের।
সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীদের সেন্ট্রাল অক্সিজেন দেওয়ার সুবিধা রয়েছে, তবে বুধবার সন্ধ্যায় হঠাৎ করে বন্ধ হয়ে যায় কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ব্যবস্থা। এ সময় তীব্র অক্সিজেন সংকটে পড়েন রোগীরা। পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে করোনাক্রান্ত 7 রোগীর মৃত্যু হয় বলে দাবি স্বজনদের। ডাক্তার আমাদেরকে বলে যে সিলিন্ডার কম্বিনেশন করে অক্সিজেন দিবে, কিন্তু প্রপার ফ্লো পাবে না। তো এতে করে অনেক পেশেন্টের লাইফ রিস্কে পড়তে পারে। এই সময়ের ভিতরে আমি দেখছি যে 3টা রোগী ডেথ হয়েছে, ইভেন আমার বড় চাচিও মারা গেছে। আমার বাবা ভালো ছিল, সন্ধ্যা পর্যন্ত 100 অক্সিজেন লেভেল, তাহলে সেই রোগী কেন মারা গেল? অক্সিজেনের অভাবে। অক্সিজেন ফুরাই গেছিল, তার জন্য ভাইটা মারা গেল, আমার বড় ভাই। তবে অভিযোগ অস্বীকার করেছেন দায়িত্বরত চিকিৎসকরা। না মারা যায়নি ওই এমনি অক্সিজেনের প্রেশার একটু কমে গেছে আর কি। আমাদের সিলিন্ডার অক্সিজেন আছে আর কি, ওই মেইন লাইনে ব্যাকআপ দেওয়া আছে আর কি। এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করলেও হাসপাতালের তত্ত্বাবধায়ক কথা বলতে রাজি হননি। অক্সিজেন স্বল্পতার বিষয়টি স্বীকার করেছেন সিভিল সার্জন, যদিও অক্সিজেন না পেয়েই রোগীদের মৃত্যুর অভিযোগ মানতে নারাজ তিনি। যে রোগীগুলো এমনি খারাপ ছিল, তারা হয়তো ওই সময়টাই মারা গিয়েছে এবং সেটাকে হয়তো অক্সিজেন স্বল্পতার সাথে কোইনসাইড করার চেষ্টা করছে। এটা তো তাদের ধারণা হতেই পারে, এটাও হতে পারে। আবার হ্যাঁ, অক্সিজেন স্বল্পতার জন্য তাদের সমস্যা হয়েছে, এটাও তো নাকচ করে দেওয়া যাচ্ছে না। সেটা কালকে আরো অধিকতর তদন্ত অথবা খোঁজ খবর নিয়ে তারপর এটা কনফার্ম করেছে। সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেলে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন 250 রোগী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আবারও ফিরছি রাজধানীর লকডাউনের খবরে। রাজধানীতে প্রবেশ ও ছেড়ে যাওয়া পথগুলোয় কঠোরভাবে লকডাউন বাস্তবায়নে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গণপরিবহন বন্ধ থাকায় লোকজনের চলাচল কম। গত কয়েকদিন ঢাকার ভাড়া বাসা ছেড়ে বাড়ি ফেরা মানুষের ভিড় থাকলেও আজ একেবারেই নেই। আরও জানাতে রাজধানী গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। অনির্বাণ, এই মুহূর্তে গাবতলীর চিত্র কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়েছে কিনা? দেখুন, গাবতলী এবং আমিনবাজার এই দুটো জায়গায় সব থেকে বলা যায় যে উত্তরবঙ্গ থেকে এবং মধ্যাঞ্চল থেকে বাংলাদেশের প্রবেশ পথ। তো অন্যান্য লকডাউনের সময় বা এই মানুষের আসা যাওয়ার বা চলাফেরার বিধিনিষেধের এই সময়টায় আমরা যেটা দেখেছি, তখন আমরা দেখেছিলাম যে এই জায়গায় সাধারণত এই আমিনবাজারের এখানে যারা বিভিন্ন গন্তব্যে যেতে চান তাদের জন্য এখানে বেশ অপেক্ষমান হয়ে থাকতো মাইক্রো, তারপরে প্রাইভেট গাড়ি এবং কাভার্ড ভ্যান এবং পাশাপাশি পিকআপ ভ্যানগুলো। তো এবারের লকডাউনে আমরা সেই চিত্রটা এবার বেশ কড়াকড়ি আকারে দেখলাম যে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করেছে। তবে তারপরেও যারা বাড়ি ফিরছেন তারা এই লকডাউনের ভেতরেই, অর্থাৎ আজকে সকাল থেকে আমরা দেখেছি যে পায়ে হেঁটে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে তারা এই গাবতলী হয়ে আমিনবাজার হয়ে তারা মানিকগঞ্জে ফিরছেন। তো এখান থেকে এই পুরোটা পথ জুড়ে প্রায় 5 থেকে 6 কিলোমিটার পথ তারা পায়ে হেঁটে আসছেন। আসার পর এই আমিনবাজার থেকে আবার রিক্সা অথবা অটো রিক্সায় চড়ে তারা হেমায়তপুর যাচ্ছেন। হেমায়তপুর থেকে আবার তারা আরেকটি যানবাহনে চড়ে হয়তো পদ্মা নদীর পাড়ে অর্থাৎ পাটুরিয়া ঘাটের এই পারে তারা পৌঁছাচ্ছেন। এখান থেকে তারা নদী পার হওয়ার পর বিভিন্ন গন্তব্যে তারা ভেঙে ভেঙে যাচ্ছেন। তো আমাদের সাথে বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, তাদের বক্তব্য অনুযায়ী আমরা জানতে পেরেছিলাম যে আমরা সকাল থেকে অনেকে চিকিৎসার জন্য যারা বিভিন্ন সময় ঢাকা শহরে এসেছিলেন এবং অনেকেই তাদের অফিস বন্ধ করে দেওয়ার কারণে এখন বাড়িতে ফিরে যাচ্ছেন। তো যেই ধরনের যারা রয়েছেন তারা এখন আজকে সকাল থেকেই এই মানিকগঞ্জের রাস্তা অর্থাৎ গাবতলী হয়ে মানিকগঞ্জ অভিমুখে তারা যাচ্ছেন এবং যাওয়ার এই পথটায় তারা বিভিন্ন জায়গায় থেমে থেমে ভেঙে ভেঙে তাদেরকে যেতে হচ্ছে। সাধারণভাবে দেখা যাচ্ছে যে যাত্রীদের এই পথে অর্থাৎ এই গাবতলী থেকে মানিকগঞ্জ পর্যন্ত পাটুরিয়া ঘাট পর্যন্ত অন্যান্য সময় 100 টাকা বা 200 টাকা ভাড়াতে যেতে হতো, এখন তাদের 4 থেকে 5 গুণ ভাড়ায় তাদের যেতে হচ্ছে। তারপরেও তারা তাদের বাড়িতে এবং গন্তব্যে তারা ফিরছেন। যদিও সরকারের পক্ষ থেকে কঠোরভাবে বলা হয়েছে যে আজকে থেকে অর্থাৎ 1 তারিখ থেকে 7 জুলাই পর্যন্ত বাইরে প্রয়োজন ছাড়া কেউ বাইরে বেরোবে না এবং প্রত্যেককেই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। এই বাধ্যবাধকতার জায়গা থেকে আমরা দেখেছি যে সাধারণের ভিতরে এই নির্দেশনা মানার ক্ষেত্রে যথেষ্ট উদাসীনতা রয়েছে। মাস্ক অনেকে পড়ছেন, বাধ্য হয়ে পড়ছেন, যার কারণ বেশ কিছু চেকপোস্ট রয়েছে। তো সেই চেকপোস্টগুলোতে তারা
বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হলে পরে মাস্ক তারা ব্যবহার করছেন। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সামাজিক দূরত্ব বজায় রাখা বা বিনা প্রয়োজনে বাসা থেকে বের হওয়ার এই প্রবণতাটা কিন্তু এখন আটকানো সম্ভব হয়নি। অসংখ্য মানুষ এখন পর্যন্ত বাইরে প্রয়োজনে আসছেন, আবার বিনা প্রয়োজনে তারা বিভিন্ন সময় দেখে আবার বাড়ি ফিরেও যাচ্ছেন। তবে এই ক্ষেত্রে আমরা দেখেছি সেটা হচ্ছে মানিকগঞ্জের এই সড়কটাতে সকাল থেকে ভিড় ছিল পায়ে হাঁটা মানুষের, এখনও সেই ভিড়টা প্রবাহমান রয়েছে। তবে অন্যান্য দিনের বা অন্য লকডাউনের সময় আমরা যেটা দেখেছিলাম যে সাধারণত আমিনবাজার থেকে ছোট ছোট যান করে নদীর ঘাট অর্থাৎ পাটুরিয়া ঘাট পর্যন্ত যেত, সেই যোগাযোগ ব্যবস্থাটা বা সেই পরিবহন সেবাটা এবার কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে পুলিশের পক্ষ থেকে। তবে সেখানে তারা নদীর পাড়ে যাচ্ছেন বা ফেরির জন্য যাচ্ছেন, সেটা কিন্তু পায়ে হেঁটে যাচ্ছেন বা ভ্যানে করে, অথবা ছোট ছোট পিক আপ ভ্যান যেগুলো সকালবেলা বা ভোরবেলা বা গভীর রাত্রে ঢাকা শহরে সবজি নিয়ে যারা এসেছিলেন সেই পিক আপ ভ্যানে তারা আবার ফিরে যাচ্ছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। গাবতলী থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। এবার চট্টগ্রামের লকডাউনের পরিস্থিতি জানবো, সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, চট্টগ্রামে লকডাউনের পরিস্থিতি জানাবেন, রাস্তায় মানুষের উপস্থিতি কেমন দেখছেন, আর আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কী ধরনের পদক্ষেপ নিয়েছে? এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম নগরীর সিটি গেট। এটি বলা যায় চট্টগ্রাম নগরীর একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী এবং পুলিশের দুটি টিম এখানে কাজ করছে এবং চট্টগ্রাম শহরে যেসব যানবাহন প্রবেশ করছে সেই সব যানবাহনগুলোতে আসলে পণ্যবাহী ছাড়া অন্যান্য যেসব ব্যক্তিগত যানবাহন প্রবেশ করছে সেগুলোকে তারা আটকাচ্ছেন এবং আটকিয়ে যথাযথ যে এই লকডাউনের মধ্যে বের হবার মতো যথাযথ কারণ আছে কিনা সেটি দেখে নিশ্চিত হওয়ার পরেই মূলত তারা শহরে ঢুকতে দিচ্ছেন। অন্যথায় আসলে দেখা গেছে যে তাদের সেখানে প্রবেশ করতে দিচ্ছেন না, তাদের জরিমানা করা কিংবা তাদের যানবাহন জব্দ করা সেটি এখানে করছেন। তো চট্টগ্রাম নগরীতে আজকে সেনাবাহিনীর মূলত 7টি টিম টহল দিচ্ছেন এবং পাশাপাশি 2টি সার্বক্ষণিক চেকপোস্ট বসানো হয়েছে, যারা 24 ঘন্টা চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ দুটি প্রবেশপথ, একটি চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ব্রিজ এলাকা এবং অপরটি যে চট্টগ্রামের সিটি গেট এলাকায়, সেখানে তারা কাজ করছেন। তো এখানে যারা দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম যেই নগর পুলিশের একজন উপকমিশনার আমাদের সঙ্গে আছেন, তারেক আহমেদ, আমরা তার সঙ্গে কথা বলে জেনে নিব আসলে মূলত তারা এখানে কি ধরনের কাজ করছেন। চট্টগ্রাম নগরীর যে একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট সিটি গেট, এখানে আসলে আপনারা কি ধরনের কাজ করছেন, কোন ধরনের যানবাহন কাজ? মূলত আমাদের এই সিটি গেট চট্টগ্রামের প্রবেশদ্বার, এখানে আমাদের সাথে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য আছেন। আমরা সম্মিলিতভাবে কাজ করছি। যে সমস্ত গাড়িগুলো চলার কথা সরকার অনুমোদন রয়েছে, আমরা সেই গাড়িগুলোকেই মূলত ছাড় দিচ্ছি এবং বিশেষ করে কোনো গণপরিবহন চলছে না, তারপরে মোটরসাইকেল চলছে না। মোটরসাইকেল হয়তো একজন অনুমতি থাকলে একজন চলতে পারবে, এর বেশি চলছে না, শুধু পণ্য পরিবহনগুলো চলছে। এবং আমি আশা করি যে আমাদের যে সমন্বয়টা চলছে খুব সুন্দরভাবে। এখানে আমরা চেক করতেছি কিছু গাড়ি, যে গাড়িগুলো আপনার পারমিশন আছে কিনা, পারমিশন থাকলে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, আর যেগুলো পারমিশন নাই আমরা এখন পর্যন্ত পাইনি যে কোনো গাড়ি পারমিশন নাই, অর্থাৎ সমস্ত গাড়ি পারমিশন, অর্থাৎ যেগুলো আপনার বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন শিল্প কারখানার স্টিকার লাগিয়ে বিভিন্ন গণপরিবহনগুলো চলাচল করে, সেক্ষেত্রে আপনাদের আসলে কি ব্যবস্থা? গণপরিবহন বলতে কোনো কিছু চলছে না, এটা হলো শিল্প কারখানায় তাদের নিজস্ব ব্যবস্থাপনায় কিছু গাড়ি ভাড়া করে তারা তাদের শ্রমিককে আনা নেওয়া করছে সকালে এবং বিকেলে কাজ শেষে ফেরত দিচ্ছে, এটুকুই তারা চালাচ্ছে, এটুকু তাদের অনুমোদন রয়েছে। এর বাইরে আমরা গণপরিবহন বলতে যেটা বোঝায় এই ধরনের কোনো গণপরিবহন আমরা চলতে দিচ্ছি না। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো চট্টগ্রাম নগরীর সিটি গেটের মতো একই অবস্থা কিন্তু চট্টগ্রাম নগরীর প্রতিটি প্রবেশপথে আমরা দেখতে পেয়েছি। চট্টগ্রামে জেলায় প্রবেশ করার জন্য 7টি প্রবেশপথ রয়েছে, সবখানেই পুলিশ, বিজিবি এবং র্যাব এবং সেনাবাহিনীর সমন্বয়ে বিভিন্ন টহল দল কাজ করছে বলে আমাদেরকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর চট্টগ্রাম নগরীতে সার্বিক আইন শৃঙ্খলা এবং যে লকডাউন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য 12টি টিম কিন্তু আজকে সকাল 10:30 থেকে কাজ শুরু করবে বলে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল মোটামুটি চট্টগ্রামের খবর। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে সিনোফার্মের টিকা দেয়া, আর বুধবার থেকে আবারও চালু হয়েছে করোনা টিকার নিবন্ধন। সুরক্ষার ওয়েবসাইট ও অ্যাপ থেকে অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরাই শুধু এই নিবন্ধন করতে পারবেন। টিকার সংকট কাটতে শুরু করেছে। শনিবারের মধ্যে আসছে মডার্নার 25 লাখ ডোজ। একই সময় চীন থেকেও আসবে সিনোফার্মের 20 লাখ টিকা, আর মজুদ আছে
সিনোফার্ম ও ফাইজারের 12 লাখ ডোজ। এতে আবারও চালু হলো টিকার নিবন্ধন। আগের মতোই সুরক্ষার ওয়েবসাইট ও অ্যাপে করা যাবে আবেদন। তবে মজুদ সাপেক্ষে অগ্রাধিকার পাবেন করোনা মোকাবিলায় সম্মুখ সারিতে থাকা ব্যক্তিরা। টিকা পাবেন আগে নিবন্ধিত 14 লাখ মানুষও। আজকে থেকে আমাদের রেজিস্ট্রেশন, যারা অগ্রাধিকারে আছেন তারা রেজিস্ট্রেশন করে আপনারা তালিকায় যাবেন এবং সেখান থেকে আপনারা যখন কেন্দ্র থেকে SMS পাবেন তখন কেন্দ্রের SMS এর সাপেক্ষে আপনারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে পূর্বের ন্যায় টিকা গ্রহণ করতে পারবেন। এদিকে বৃহস্পতিবার থেকে সিনোফার্মের টিকা দেওয়া শুরু হচ্ছে সব মেডিকেল কলেজ, জেলা ও সদর হাসপাতালে। রাজধানীতে কেন্দ্র থাকছে 40টি। মেডিকেল ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সহ বাদ পড়া সম্মুখ সারির যোদ্ধারা গুরুত্ব পাবেন এখানে। আমাদের করোনার টিকাদান কেন্দ্রগুলি লকডাউনের আওতা বহির্ভূত, কাজে কারো হাতে যদি আমাদের ভ্যাকসিনের কার্ড থাকে, টিকা দেওয়ার জন্য কার্ড থাকে, সেই কার্ডটা উনি রাস্তায় যদি কেউ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ যদি তাকে জিজ্ঞাসা করেন, তিনি এই কার্ডটা দেখাবেন এবং কোন কেন্দ্রে যাচ্ছেন সেই কেন্দ্রটা বললে অবশ্যই তাদেরকে ওই কেন্দ্রে যাওয়ার অনুমোদন দেওয়া হবে। বিশেষ জনগোষ্ঠীর বাইরে সাধারণের জন্য টিকার নিবন্ধন কবে শুরু তা এখনো ঠিক হয়নি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডিসেম্বরের মধ্যে দেশে আসছে 10 কোটি ডোজ করোনার টিকা। বুধবার জাতীয় সংসদে এই কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়া আগামী বছরের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের 7 কোটি ডোজ টিকা আসবে বলেও জানিয়েছেন তিনি। টাকার সুই 25,000 টাকায় কেনা, 80 টাকার ক্যানুলা 1400 টাকায় কেনার মতন। সংসদ অধিবেশনে 2021-22 অর্থ বছরের বাজেটের ছাঁটাই প্রস্তাবের উপর আলোচনায় বিরোধী দলের সংসদ সদস্যদের নানা অভিযোগের জবাব দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কোথায় করাপশন হয়েছে, ইউ মাস্ট কাম আউট উইথ দি স্পেসিফিক এলিগেশন। ঢালাও এলিগেশন উইল নট বি অ্যাকসেপ্টেড। এ সময় তিনি দাবি করেন স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ হলে করোনা মহামারীতে মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকতো না। প্রত্যেকটা এমপি তো হাসপাতালের আপনারা চেয়ার, আপনার ডেভেলপমেন্ট কমিটির কিন্তু আপনারা জড়িত, তা আপনাদের তো দায়িত্ব আছে, আপনারা প্রত্যেকে দায়িত্বে আছেন। তো এই বিষয়গুলো তো আপনাদেরও দেখার কথা, যে এখানে একটা মেশিন চলে না, এখানে 2টা লোক লাগবে, এই কাজগুলো তো আপনাদের দেখতে হবে, কিন্তু আপনারা তো সেটা দেখেন না। সংসদকে স্বাস্থ্যমন্ত্রী জানান বিভিন্ন সংস্থা ও দেশ থেকে করোনার টিকার বড় বড় চালান আসবে এবছরের মধ্যে। আমাদের আগামী 2-3 তারিখের মধ্যেই 25 লক্ষ ভ্যাকসিন, মডার্না ভ্যাকসিন চলে আসবে, চাইনিজ ভ্যাকসিনও একই সময় চলে আসবে এবং সিনোফার্মের সাথে চাইনিজ 1.5 কোটি ভ্যাকসিনের চুক্তি হয়েছে এবং টোটাল আমাদের হাতে এখন যেটা আছে সব মিলে প্রায় 10 কোটি ভ্যাকসিনের ব্যবস্থা আছে ডিসেম্বর পর্যন্ত। আগামী বছর নাগাদ সারা দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমাদের কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে আমরা 6 কোটি 30 লক্ষ ভ্যাকসিন ডিসেম্বরের মধ্যে পাবো, যা দিয়ে আমরা 5 কোটি লোককে ভ্যাকসিনেট করতে পারবো। আর আমাদের জনসন অ্যান্ড জনসন যেটা আমরা রিসেন্টলি আমরা সম্মতি দিয়েছি, সেটার আছে 7 কোটি ভ্যাকসিন। সেই 7 কোটি ভ্যাকসিনে আমরা 7 কোটি লোককে ভ্যাকসিনেট করতে পারবো। এ সময় করোনা সহ সার্বিক চিকিৎসা খাতে সরকারের ব্যয়ের বিবরণ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী দাবি করেন তার মন্ত্রণালয়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ভিত্তিহীন। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। 100 বছর পার করল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষিত জাতি তৈরিতে ভূমিকা ও দেশের ক্রান্তিকালে দেশের সাথে মেসির আনুষ্ঠানিক চুক্তি শেষ। ফ্রি ট্রান্সফারে ভিড়তে পারবেন যে কোনো দলে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে বন্ধ রয়েছে করোনা রোগীদের জন্য হৃদরোগ, ডায়াবেটিস সহ জটিল রোগের বিশেষায়িত সব ধরনের চিকিৎসা। করোনার নেগেটিভ সনদ না থাকলে মুমূর্ষু রোগীদেরকেও চিকিৎসার জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি চাকরিজীবী হৃদরোগে আক্রান্ত বাবাকে নিয়ে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সিসিইউতে চিকিৎসাধীন বাবার এনজিওগ্রামের আগের দিন ধরা পড়ে করোনা। তাকে স্থানান্তর করা হয় করোনা ইউনিটে। তবে হাসপাতালে করোনা রোগীদের জন্য সিসিইউ না থাকায় বন্ধ রয়েছে জটিল এ রোগীর হৃদরোগের চিকিৎসা।
এখান থেকে বলা হয়েছিল যে আপনার যেখানে করোনা সিসিউ কেবিন আছে সেই সব হাসপাতালে, প্রাইভেট হাসপাতালে নেওয়ার কথা, কিন্তু সিসিউ কেবিনে ভর্তি করার মতো অ্যাবিলিটি আমার নাই, সে কারণে আমি এক প্রকার বাধ্য হয়ে আইসিইউতে আছি। বেশিরভাগ বেসরকারি হাসপাতালে করোনা রোগীদের জন্য জরুরি বিভিন্ন সেবার ব্যবস্থা থাকলেও দেশের অন্যতম বড় এই হাসপাতালে এখনও নেই বিশেষায়িত সেবা। করোনা মহামারীর কারণে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ ডায়াবেটিস, হৃদরোগ সহ জটিল রোগীদের জরুরি সেবা। শিশুটা একটা সেটেল করা তো সোজা কথা না, আপনার সেন্ট্রাল লাইন আনতে হবে, তারপরে কার্ডিয়াক হবে। শুধু শিশু তাহলে হবে না, আবার শিশুর মতো ডাক্তার লাগবে, কার্ডিওলজিস্ট, বুঝছেন না, শিশুতে যারা পরিচালনা করে। আর আমাদের যদি স্পেস থাকতো আমাদের বঙ্গবন্ধুতে, তাহলে আমাদের এখানেও করতো। করোনা ইউনিটের আইসিইউ ও কেবিনে থাকা কয়েকজন রোগীর স্বজন জানালেন, কোনো রোগীর শ্বাসকষ্ট বা করোনার অন্য উপসর্গ নেই। বেসরকারি হাসপাতালে ভর্তির সামর্থ্য না থাকায় অনেকটা বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায় অনেকেই। এদের মধ্যে স্বজনও হারিয়েছেন। করোনার কারণে অন্যান্য চিকিৎসাগুলো মিনিমাইজ হয়ে গেছে এবং হয়ইনি বলা চলে। তার অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। এক পর্যায়ে রোগীর অবস্থা দিন দিন খারাপের দিকে যেতে থাকে এবং শেষ পর্যন্ত আমার শ্বশুর বাবাকে আমরা বাঁচাতে পারিনি। বিশেষায়িত সেবা বন্ধের সমস্যা সমাধানে শিগগিরই ব্যবস্থা নেয়ার আশ্বাস বিএসএমএমইউ উপাচার্যের। আমার এখানে চিকিৎসা না পেয়ে অন্যত্র চলে যাচ্ছে, এই বিষয়টি যদি আমার নলেজে আসে, কাউকে এখান থেকে যেতে হবে না। কার্ডিওলজি বিভাগের সাথে বসে, নেফ্রোলজি বিভাগের সাথে বসে ডায়ালিসিস এবং এই যে আপনি বললেন অ্যাঞ্জিওগ্রাম, কোভিড রোগীদের করা যায় কিনা ব্যবস্থা আমি করব। করোনার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বন্ধ রয়েছে বাইরের রোগীদের কিডনি ডায়ালাইসিসও। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলে 2 দিন ধরে বিকল হয়ে পড়ে আছে পিসিআর ল্যাবের মেশিন। এতে করোনার নমুনা দিতে এসে ফিরে যেতে হচ্ছে রোগীদের। মেশিনটি বিকলের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানো হলেও তা কবে সচল হবে জানাতে পারেনি কেউ। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ভিড় বেড়েছে গাজীপুরে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেলে, কিন্তু সোমবার থেকে সেখানকার পিসিআর ল্যাবের মেশিনটি বিকল হয়ে আছে। এতে নমুনা সংগ্রহ না করায় ফিরে যেতে হচ্ছে রোগীদের। 20 জনের পরে পুরুষ নিব না সেটা বলছে এখানে, এই জন্য জমা দিতে পারছে না। 3 দিন আসার পরে ঘুরে ঘুরে রবিবারের দিন করে গেছি গা। কই মোবাইলে আসার কথা, অনলাইনে তো কেউ আসে নাই, তো পরে না আজকে আবার আসছি। সিরিয়াল মেনটেন করতে 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 এতটুকু পার হইলো, এখন এসে আবার দাঁড়া রয়েছি। এখন টেস্টে আবার কতক্ষণ লাগে, দিন শেষ হয়ে যেতে পারে। মেশিনটি নষ্টের কারণে করোনা পরীক্ষা ব্যাহত হওয়ার কথা স্বীকার করেছেন হাসপাতালের পরিচালক। বিকল্প উপায়ে নমুনা পরীক্ষার কথা জানিয়েছেন তিনি। আমাদের পরীক্ষা করাটা তো এখানে বিঘ্নিত হচ্ছে, কারণ এখান থেকে যে স্যাম্পল পরীক্ষা আগে কলেজে হতো সেটা তো এখানে আর করা যাচ্ছে না। তো এখানে না হলে সাধারণত স্যাম্পলগুলি তখন সিভিল সার্জনের মাধ্যমে ঢাকা পাঠায় দেওয়া হয়। মেশিনটি দ্রুত মেরামত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তবে কবে তা চালু হতে পারে নিশ্চিত করতে পারেনি কেউ। আইসিডিডিআরবি থেকে বিশেষজ্ঞ দলও পাঠিয়েছেন, তারা দেখে বলেছেন যে এটার ভিতরে ফিল্টারের সমস্যা আছে এবং সেটা রিপেয়ার করা যাবে না, এটা মেশিনটা রিপ্লেস করাটাই ভালো হবে। আমরা এটা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, ওনারা এখন যে সিদ্ধান্ত দেয় সেভাবে কাজ হবে। প্রতিদিন এই পিসিআর ল্যাবে 188 জনের নমুনা পরীক্ষা হতো। দ্রুত ল্যাবটি চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হলি আর্টিজান মামলায় 7 আসামির মৃত্যুদণ্ড দিয়েছে বিচারিক আদালত। এখন হাইকোর্টে শুনানির অপেক্ষা। প্রধান বিচারপতি বেঞ্চ ঠিক করে দিলেই শুরু হবে শুনানি। এরই মধ্যে তৈরি হয়েছে 2000 পৃষ্ঠার পেপার বুক। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুনানির উদ্যোগ নেওয়া হবে বলে জানান অ্যাটর্নি জেনারেল। গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় 2018 সালের নভেম্বরে অভিযোগ গঠন হয়। পরের বছরের নভেম্বরে 90 জেএমবির 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড দেয় বিশেষ ট্রাইব্যুনাল। খালাস পায় 1 জন। এরপর মৃত্যুদণ্ড অনুমোদন ও জেল আপিল শুনানির জন্য বিচারিক আদালতে রায়ের নথি পাঠানো হয় হাইকোর্টে। গত বছরের আগস্টে এ মামলার পেপার বুক তৈরি হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, মামলাটি শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে শিগগিরই আবেদন করা হবে। যেহেতু মামলাটি একটু মৃত্যুদণ্ডের মামলা, এই মৃত্যুদণ্ডের মামলাগুলো একটা সিরিয়ালি আসে এবং আদালত বিগত আপনারা জানেন কোভিডের কারণে গত বছর মার্চের পরের থেকে স্বাভাবিক আদালত হচ্ছে না, সেই কারণে মামলাগুলো একটু দেরি হচ্ছে। তা আমি আশা করছি যে এইটা খোলার পরেই, আমাদের তো এখন সবগুলো কোর্ট খুলে দিচ্ছে ভার্চুয়ালি, তাহলে আমরা এটা মেনশন করবো এবং আশা করি আমরা এটা এই বছরের ভিতরে শুনানি করার সর্বোচ্চ চেষ্টা করব।
এদিকে উচ্চ আদালতে ন্যায় বিচার পাওয়ার আশা আসামি পক্ষের আইনজীবীর। তিনি বলেন, আদালতে অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। অসঙ্গতিগুলো উচ্চ আদালতে তুলে ধরা হবে। তদন্তকারী কর্মকর্তা যে দীর্ঘ তদন্ত করলেন, তদন্তকালে তিনি এই কনফেশনগুলি কোনো করবোরেটিভ এভিডেন্স কালেক্ট করেছেন কিনা, তো এইভাবে আমরা এই বিষয়গুলি মূলত আমরা বিচারিক কালে বিজ্ঞ আদালতে দেখানোর চেষ্টা করছি। হয়তো মহামান্য উচ্চ আদালতে আপিল শুনানিকালে এই বিষয়গুলি আরও অধিকতর শুনানি হবে। 2016 সালের 1 জুলাই গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হন। পরে সেনা কমান্ডো অভিযানে নিহত হয় 5 জঙ্গি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2016 সালের 1 জুলাই গুলশানে দেশের সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটে। হোলি আর্টিজান বেকারিতে জিম্মি করে 17 বিদেশি সহ নির্মমভাবে হত্যা করা হয় 20 জনকে। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে প্রাণ দেন 2 পুলিশ কর্মকর্তা। সেই ঘটনার 5 বছর পরও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে বাংলাদেশ। 2016 সালের 1 জুলাই দিনটি ছিল শুক্রবার। সারা দেশ ঈদের প্রস্তুতিতে ব্যস্ত। এমন সময় খবর আসে রাতে গুলশানে একটি রেস্টুরেন্টে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। তবে এর সত্যতা নির্ণয়ে বেশ সময় কাটে। পরে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে জানা যায়, গুলশান 2 নম্বরের 79 নম্বর সড়কে অবস্থিত হলি আর্টিজান নামক একটি রেস্টুরেন্টে জঙ্গিরা হামলা চালিয়েছে। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে চলে আসে। আর রাত 9টা 20 থেকে ওই রেস্টুরেন্টের ভেতর থেকে মুহুর্মুহু গোলাগুলির শব্দ আসতে থাকে। রাত 9:30টার দিকে বনানী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন গুরুতর আহত হন এবং গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার রবিউল ইসলাম মৃত্যুবরণ করেন। রাত 11টার কিছু পরে ওসি সালাউদ্দিন মারা যায়। এরই মধ্যে পুলিশ, র্যাব, বিজিবি এবং নৌবাহিনীর সদস্যরা হলি আর্টিজান ঘিরে রেখে জঙ্গিদের প্রতিহত করার পরিকল্পনার ছক আঁকতে থাকে। পাশাপাশি জঙ্গিদের সাথে যোগাযোগ স্থাপন করে তাদেরকে আত্মসমর্পণ করারও তাগিদ দিতে থাকেন। কিন্তু জঙ্গিরা তাদের এই আবেদনে সাড়া দেয়নি। এভাবে উৎকণ্ঠার মধ্য দিয়ে পার হয় সারা রাত। তবে গভীর রাতে খবর আসে 20 জন জিম্মিকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে 9 জন ইটালি, 7 জন জাপান, 1 জন ভারত এবং 3 জন বাংলাদেশের নাগরিক। পরদিন সকাল 7টা 30 চূড়ান্ত অভিযানের প্রস্তুতি নেয় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ কমান্ডো দল। এর 15 মিনিটের মধ্যে শুরু হয় অপারেশন থান্ডারবোল্ট। 20 মিনিটের মধ্যে ভবনটির নিয়ন্ত্রণ আসে কমান্ডোদের হাতে। সকাল 9টা 15 শেষ হয় জঙ্গি বিরোধী অভিযান অপারেশন থান্ডারবোল্ট। এর মধ্য দিয়ে অবসান হয় 12 ঘন্টার রক্তাক্ত জিম্মি সংকটের। সকাল 10টায় 4 বিদেশি সহ 13 জন জীবিত উদ্ধারের তথ্য আসে। সর্বশেষ 5 জন জঙ্গি নিহতের তথ্য ও ছবি আসে গণমাধ্যমের হাতে। পাশাপাশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারেরও তথ্য আসতে থাকে। দেশের ইতিহাসে এমন ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা এটিই প্রথম। তবে এরপর সারা দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযানে প্রায় 100 জন নিহত এবং 300রও বেশি জঙ্গি গ্রেপ্তার হয়েছে। প্রতিষ্ঠার 100 বছর পার করল ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষিত বুদ্ধিবৃত্তিক জাতি তৈরিতে বিরাট ভূমিকা রেখেছে এই প্রতিষ্ঠান। জন্ম দিয়েছে অসংখ্য মেধাবী ও দক্ষ জনশক্তি। গবেষণা এবং নতুন জ্ঞান সৃজনের মধ্য দিয়ে দেশকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। দেশের যে কোনো ক্রান্তিকালে রেখেছে অনবদ্য ভূমিকা। 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পাওয়া বিশ্ববিদ্যালয়টি ছিল পূর্ব বাংলার মানুষের জন্য আশীর্বাদ। এরপর ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ ও বাঙালির মুক্তিতে অগ্রণী ভূমিকা রাখে এই বিশ্ববিদ্যালয়। শিক্ষাবিদরা বলছেন, গত 100 বছরে একটি শিক্ষিত সমাজ গড়ে তুলেছে নিবিড়ভাবে, প্রসার করেছে নারী শিক্ষারও। সেই সঙ্গে সংস্কৃতির বিকাশ ও অসাম্প্রদায়িক চেতনা তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। একটা শিক্ষিত জনগোষ্ঠী, উদার মানসিকতা সম্পন্ন এবং সংস্কৃতি মনা এবং বুদ্ধিমুক্তি আন্দোলন
এই সবকিছু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল। তবে এতদিনেও সব সংকট কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববিদ্যালয়। এখনো রয়ে গেছে আবাসিক সমস্যা, গ্রন্থাগার ও ক্লাসরুম সংকট। আবাসিক সংকট সমাধান করুক। আমাদের আবাসিক ব্যবস্থা এখন অনেক অনেক পিছিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করে অনতিবিলম্বে হল খুলে দেওয়া উচিত। বর্তমান শিক্ষকরা বলছেন, শতবর্ষে এসেও দূর হয়নি বিশ্ববিদ্যালয়ের বাজেট ঘাটতি। তাই সক্ষমতা থাকা সত্ত্বেও গবেষণার কাজ এখনো সীমিত। একাডেমিক কলবরটা আমরা বৃদ্ধি করতে পারবো, গবেষণা ক্ষেত্রে যদি আমরা টাকা বরাদ্দ করতে পারি, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ে প্রথম আমরা মনে করি যে অচিরেই প্রথম দিকে চলে আসবে বলে আমি প্রত্যাশা করি। কর্তৃপক্ষ বলছে, এখন মূল লক্ষ্য গবেষণায় গুরুত্ব দেয়া, সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সংকট সমাধান করা। আমরা একটা বিশেষ কর্মসূচি গ্রহণ করেছি গবেষণার ক্ষেত্রে মৌলিক প্রকাশনার জন্য এবং জার্নাল সমূহকে আন্তর্জাতিক পর্যায়ে নেওয়ার জন্য। প্রায় 250 অধিক গবেষণা প্রকল্প আমরা অনুমোদন দিতে সক্ষম হয়েছি। বিশ্ববিদ্যালয় হিসেবে বিশ্ব র্যাঙ্কিংয়ের সূচকগুলোতেও গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানালো কর্তৃপক্ষ। শিক্ষক রাজনীতি, ছাত্র রাজনীতির প্রভাবমুক্ত হয়ে বিশ্ববিদ্যালয় হয়ে উঠুক জ্ঞান তৈরির ক্ষেত্র, সেই সঙ্গে মুক্ত বুদ্ধি চর্চার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হোক, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ধাক্কা সামাল দিয়ে বিদায়ী অর্থবছরের শেষ 6 মাসে দাঁড়াতে শুরু করা অর্থনীতি, এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সরকারি প্রণোদনা। কিন্তু আবারও করোনার আঘাতে দেখা দিয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি মোকাবেলায় দ্রুত টিকা দেওয়ার হার বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। করোনা মহামারীতে গেল বছরের মাঝামাঝিতে বিপর্যস্ত হয়ে পড়ে জীবন জীবিকা ও অর্থনীতি। বিনিয়োগ, আমদানি রপ্তানি সহ সব সূচকেই নেতিবাচক প্রভাব পড়ে, ফলে টিকে থাকা কঠিন হয়ে পড়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের। তবে ইতিবাচক ধারা ছিল প্রবাসী আয়ে। বিদায়ী অর্থ বছরের শেষ 6 মাসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অর্থনীতি। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $4,600 কোটি। গেল অর্থ বছরের 11 মাসে $3,500 কোটি পণ্য রপ্তানি হয়েছে, যা আগের অর্থ বছরের চেয়ে 13.5% বেশি। বিদায়ী অর্থ বছরে মে পর্যন্ত রাজস্ব আয় 2,18,000 কোটি টাকা। 11 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 44,000 কোটি টাকা। যে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াচ্ছিল প্রথম করোনার আঘাতের প্রেক্ষিতে, আমরা এখন যে দ্বিতীয় একটা অভিঘাত যেটা আমাদের অর্থনীতিতে এখন পড়ছে, সেটা কিন্তু আরো মারাত্মক একটা দিকে টার্ন নিতে পারে যদি আমরা এই স্বাস্থ্য খাতের যে ঝুঁকি নতুন ভাবে এখন ঢাকার বাইরেও এখন এটা ছড়িয়ে পড়েছে, এটাকে যদি আমরা ঠিকভাবে সামাল দিতে না পারি, এবং এখান থেকে করোনাকে উঠানো যাবে না। এবং যেটা আমাদের স্বাস্থ্যমন্ত্রী দেরিতে হলেও বলেছেন, লকডাউন করে আমরা লকডাউন টু লকডাউন যেতে চাই না, আমরা ভ্যাকসিনেশন টু ভ্যাকসিনেশনে যেতে চাই, সেটার মাধ্যমে করোনাকে প্রতিহত করতে চাই। সেটাই হচ্ছে সঠিক কথা। বাজেটে জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্য ধরা হয়েছে 7.2%। ব্যবসায়ীরা বলছেন, বাণিজ্য ও অর্থনীতি স্বাভাবিক রাখতে দ্রুত কমপক্ষে 5 কোটি মানুষকে টিকা নিশ্চিত করতে হবে। কোভিড-19 এর দ্বিতীয় ঢেউ আমাদেরকে রপ্তানি, উৎপাদন ও দারিদ্র্যের হার আরো অনেক ক্ষেত্রে আমাদেরকে পিছিয়ে দিয়েছে। করোনার পরিস্থিতি বিবেচনায় আমাদের সবার আগে প্রয়োজন ছিল সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করা এবং অর্থনীতিকে খুলে দেওয়া, যেটা আমরা করতে ব্যর্থ হয়েছি। উল্টো আমরা আবারও শাটডাউন দিতে বাধ্য হয়েছি। তাই এটাতে বলা যায় যে সবার জন্য ভ্যাকসিন এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের পুনর্বাসন করার দাবিও জানায় ঢাকা চেম্বার। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেগা প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার কারণে তিস্তার স্থায়ী তীর রক্ষার কাজ বন্ধ থাকায় ভাঙনের কবলে বিস্তীর্ণ জনপদ। বর্ষার আগেই নদী ভাঙন শুরু হয় আতঙ্কিত তিস্তা পাড়ের বাসিন্দারা। এর মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে 5 শতাধিক ঘরবাড়ি, একটি স্কুল, পাকা সড়ক। কুড়িগ্রামের 20 কিলোমিটার এলাকার 18টি পয়েন্টে ভয়াবহ রূপ নিচ্ছে তিস্তার ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, আবাদি জমি, স্কুল, সড়ক সহ গুরুত্বপূর্ণ জায়গা। বর্ষা মৌসুম শুরুর আগেই তিস্তার ভাঙনের দিশেহারা মানুষ। এরই মধ্যে ফাঁকা জমি, অন্যের উঠোন, স্কুল মাঠ ও রাস্তার পাশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে ভাঙনের শিকার 500 পরিবার। ভাঙনের মুখে পড়েছে স্কুল, মসজিদ, ঈদগাহ মাঠ সহ কয়েকশো বাড়ি ও আবাদি জমি। ভাঙন কোনো সময় বাকি নেই, ভাঙন চলছে, বর্ষা শুরুতেই চলছে। এখন যখন ভর বর্ষা শুরু হবে তখন যে আমাদের অবস্থা কি হবে আমরা মুখে বলতে পারতেছি না। প্রতিষ্ঠান সহ কয়েকশো একর জমি এবং
কয়েক শত শত বাড়িঘর সহ আপাতত হুমকির মুখে আছে। এই স্কুলটা যদি বিলীন হয়ে যায় তাহলে আমাদের এই চর এলাকার সব ছেলে মেয়ে অশিক্ষিত হয়ে যাবে এবং এদেশের বোঝা হয়ে দাঁড়াবে। পানি উন্নয়ন বোর্ড বলছে তিস্তায় মেগা প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় স্থায়ী তীর প্রতিরক্ষার কাজে বরাদ্দ পাওয়া যাচ্ছে না। তবে আপাতত বেশি ভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে। আমাদের বন্যাকালীন সময়ে একটা জরুরি থাকে আর কি, আপৎকালীন কাজ বাস্তবায়ন বলি আমরা। এটা কোনো প্রকল্প না, এটা আপৎকালীন কিছু ফান্ড থাকে আমাদের, এই আওতায় আমরা এই কাজগুলো হাতে নিয়েছি এবং গুরুত্ব বিবেচনা করে হাতে নিয়েছি। যেখানে নদী ভাঙন রোধের যে কাজগুলো করা দরকার এগুলো আমরা বাস্তবায়ন করব। প্রকল্প বাস্তবায়নে আরও দেরি হলে জিওবি প্রকল্পটি অনুমোদনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্রাজিলে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 2127 জন মানুষ, শনাক্ত 45,500-এর বেশি। এদিকে একদিনে বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন 8,482 জন, শনাক্ত 3,89,000। এ পর্যন্ত বিশ্বে মোট প্রাণহানি 39,62,000, শনাক্ত 18,29,00,000-এর বেশি। ভারতে একদিনে মারা গেছে 991 জন, আক্রান্ত 48,878। গেল এক সপ্তাহে ভারতে মৃত্যুর হার কমেছে 23 ভাগ। রাশিয়াতে এক সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে 33%। এদিকে ইন্দোনেশিয়াতে সংক্রমণের হার বেড়েছে 53%। পেরুতে যুক্তরাষ্ট্রের দেয়া 10 লাখ ফাইজার টিকার ডোজ পৌঁছেছে। এদিকে করোনা মোকাবেলায় হিমশিম খাচ্ছে তিউনেশিয়া। তীব্র দাবদাহে পড়ছে কানাডার উত্তর পশ্চিমাঞ্চল। সোমবার ব্রিটিশ কলম্বিয়ার পুলিশ কর্তৃপক্ষ জানায়, গরমে শুক্রবার থেকে এই পর্যন্ত 486 জনের মৃত্যুর তথ্য পেয়েছে তারা। অতিরিক্ত গরমের কারণেই এসব মৃত্যু হয়েছে বলে ধারণা কর্তৃপক্ষের। অরেগন রাজ্যে দাবদাহের কারণে 63 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এছাড়াও আরও 107 জনের শ্বাসকষ্ট এবং 32 জন হিট স্ট্রোক করেছেন বলে জানান তারা। সোমবার ব্রিটিশ কলম্বিয়া রাজ্যের তাপমাত্রা রেকর্ড করা হয় 47.9 ডিগ্রি সেলসিয়াস। এই সপ্তাহের আগে কানাডা জুড়ে তাপমাত্রা কখনোই 45 ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠেনি বলে জানান আবহাওয়াবিদরা। সপ্তাহ জুড়ে এই দাবদাহ চলবে বলে জানিয়েছেন তারা। জিম্বাবুয়ে সফর হতে পারে ছন্দহীন সাকিবের আত্মবিশ্বাস ফেরানোর মঞ্চ। টেস্টে ভালো করতে পারলে পুরো সিরিজেই আলো ছড়াবেন টাইগার অলরাউন্ডার, এমন বিশ্বাস ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিমের। দল হিসেবে পারফর্ম করলে ওয়ানডে সুপার লিগের পূর্ণ 30 পয়েন্ট পাবে বাংলাদেশ, প্রত্যাশা তার। নিষেধাজ্ঞার পর ফিরে ইনজুরি ভুগিয়েছে। শ্রীলঙ্কা সিরিজ, আইপিএল, ডিপিএলে ব্যাটসম্যান সাকিব বড্ড মলিন। সুপার লিগ না খেলে সাকিব যান যুক্তরাষ্ট্রে। লম্বা সময় পর স্ত্রী কন্যাদের কাছে পেয়ে অবসাদ ভুলেছেন। ঘুরে বেরিয়ে মন চাঙা হয়েছে নিঃসন্দেহে। জিম্বাবুয়েতে 3 ফরম্যাটেই সেরা অস্ত্রকে পাচ্ছে টিম বাংলাদেশ। লম্বা সময় বড় রান করতে না পারার জ্বালা যেন এক অস্থিরতা তৈরি করেছে। শান্ত হতে পারে রঙিন পারফরম্যান্সে। প্রত্যাবর্তনের পর প্রথম অ্যাওয়ে সিরিজ সাকিবের। জিম্বাবুয়েতে অতীত রেকর্ড যথেষ্ট সমৃদ্ধ। টেস্ট, ওডিআইতে গড়ে 40-এর কাছে। উইকেট তোলাতেও পিছিয়ে নেই। 8 বছর পর আফ্রিকান দেশটিতে খেলবেন এখন আরো পরিণত সাকিব। একটা ইনিংসও যদি ভালো একটা লম্বা ইনিংস খেলতে পারে, বেশ অনেকক্ষণ উইকেটে থাকতে পারে, তাহলে বোধহয় আস্তে আস্তে ওর যে কনফিডেন্সের যে ব্যাপারটা সেটা ফিরে পাবে। আমার মনে হয় যদি একবার যদি সেই ফিলিংসটাও পায়, ও এখন কোন জায়গায় আছে, এগুলি যদি একটু মাপতে পারে ও এবং কিছুক্ষণ উইকেটে থাকতে পারে, আমার মনে হয় ভালো ছন্দে ফিরে আসতে পারবে। বাংলাদেশের সাথে এখন জিম্বাবুয়ের পার্থক্য স্পষ্ট। এই সফরে সব ম্যাচ জিতলে যত না প্রশংসা হবে, হারলে কটু কথা শুনতে হবে অনেক বেশি। ঘরের মাঠে জিম্বাবুয়ানরা যে অঘটন ঘটাতে জানে, তাই সতর্ক থেকে শতভাগ দিতে হবে টাইগারদের। আমার মনে হয় যে আমরা যদি দল হিসাবে খেলতে পারি, ওদের তুলনায় আমরা সব ব্যাপারে একটু এগিয়েই থাকবো। কিন্তু দল হিসেবে যদি খেলতে না পারি, অনেক সময় কিন্তু আমরা নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে যেতে পারি। সেখানে কিন্তু ভালো করা খুব কঠিন। সফরে ওডিআই সিরিজের গুরুত্ব বেশি, কারণ এটা বিশ্বকাপ বাছাইয়ের অংশ। টেস্টেও গত 4 ম্যাচে জয় নেই। সব মিলিয়ে মোমেন্টামের আশায় একমাত্র মন্ত্র হবে দলগত সমন্বয়। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে এখন আর বার্সেলোনার ফুটবলার নন লিওনেল মেসি। পেশাদার ক্যারিয়ারে এই প্রথম ফ্রি এজেন্ট হলেন খুদে জাদুকর। চাইলে ফ্রি ট্রান্সফারে যে কোনো দলে ভিড়তে পারবেন LM10। গত গ্রীষ্মে বার্সা ছাড়তে চেয়ে বুরু ফ্যাক্স পাঠিয়েছিলেন মেসি, কিন্তু বার্তোমেউয়ের রিলিজ ক্লজের বেড়াজালে আটকে যান তিনি। এরপর নতুন সভাপতি হুয়ান
লাপোর্তে দায়িত্ব নিয়ে মেসিকে রাখার সর্বোচ্চ চেষ্টার কথা জানান। এখন পর্যন্ত চুক্তি নবায়নে অগ্রগতি নেই, তবে শিগগিরই প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানাচ্ছে স্প্যানিশ গণমাধ্যম। এখন পর্যন্ত বার্সার হয়ে 778 ম্যাচে 672 গোল করেছেন মেসি। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সহ 35টি ট্রফি জিতেছেন এই সময়ে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।